হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা করব সেই টপিকটা কিন্তু খুব বড়, অর্থাৎ অনেকগুলো টপিক একসাথে রয়েছে। ফ্রান্সে যে থার্ড প্রজাতন্ত্র হয়েছিল তার ফলে কি কি হয়েছিল, সেটা কতদিন স্থায়ী হয়েছিল, সেই সময় পুরো ইউরোপে কি কি, শুধু ইউরোপ বললে ভুল হবে, ইউরোপ তথা পুরো বিশ্বের রাজনীতিতে কি কি প্রভাব পড়েছিল, অনেকগুলো ঘটনা এর মধ্যে রয়েছে। তো প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদাভাবে তো ডিসকাস করা সম্ভব না, এবং যদি খুব ডিটেলসে সব কিছু আলোচনা করতে চাই তাহলে ক্লাসও অনেক বড় হয়ে যাবে। তো প্রত্যেকটা ঘটনাকেই এবং প্রত্যেকটা প্রেক্ষাপটকেই আজকে কিন্তু আমরা টাচ করে করে চলে যাব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক। তো সেক্ষেত্রে বলবো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো, এবং আমিও পুরোপুরি চেষ্টা করব যেটাকে খুব সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই যেটা দেখব যে এর আগে তো আমরা যখন যে ক্লাসটা করেছিলাম, ক্লাস শেষ করেছিলাম যে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র অর্থাৎ লুই নেপোলিয়নের পতন হয় এবং ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়। সেই প্রজাতন্ত্র যেখানে ক্লাস শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তো ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্রের সময়কাল কী ছিল? 1870 থেকে 1940, একটা দীর্ঘকাল কিন্তু ফ্রান্সে প্রজাতন্ত্র কায়েম ছিল। এটি ছিল ফরাসি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রজাতান্ত্রিক ব্যবস্থা, কারণ এর আগে যে দুটো প্রজাতন্ত্র হয়েছিল সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য ছিল, এবং তারপরে পুনরায় রাজতন্ত্র ফিরে এসেছিল। কিন্তু এইবারে যেটা হয়েছিল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী, 1870 থেকে 1940, মানে প্রায় মানে কি বলবো 100 বছরের কাছাকাছি, মানে 70 বছর মতো এরকম কিন্তু ছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সরি তৃতীয় নেপোলিয়নের পতনের পর, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি আক্রমণের যে শুরু হয়েছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় কিন্তু এই প্রজাতন্ত্র ভেঙে পড়েছিল। তো এই দীর্ঘ সময়কালে কি কি চেঞ্জেস এসেছিল সেগুলোই আমরা একটু শর্টে দেখে নেব। তো ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পটভূমি হিসেবে আমরা কি দেখেছিলাম সেটা একটু শর্টে ডিসকাস করে নিই। ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছিল প্রধানত 1870-71 খ্রিস্টাব্দে ফ্রাঙ্ক প্রাশিয়ান যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে। এর ফলে কি হয়েছিল? তৃতীয় নেপোলিয়নের পতন ঘটেছিল, এবং ফ্রান্সের দ্বিতীয় যে সাম্রাজ্য ছিল বা রাজতন্ত্র ছিল তার পতন ঘটেছিল। 1870 খ্রিস্টাব্দে 4 সেপ্টেম্বর একটি অস্থায়ী সরকার প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। প্রাশিয়া প্যারিস অবরোধ করে এবং প্যারিস কমিউন 1871 খ্রিস্টাব্দে গঠিত হয়, এবং এর দ্বারাই কিন্তু স্থায়ীভাবে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 1871-এর প্রজাতান্ত্রিক সরকার স্থাপন হওয়ার পরে তার যে একটা সংবিধান তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল 1875-এ। যেরকম দেখো, আমরা যেরকম দেখেছি যে আমাদের দেশের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে 1947 খ্রিস্টাব্দে আমরা স্বাধীনতা লাভ করি, কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অর্থাৎ সংবিধান তৈরি হতে কিন্তু আরও 2 বছর সময় লেগেছিল, এবং 1949 সালে 26শে নভেম্বর গঠিত হয়েছিল বা গৃহীত হয়েছিল, এবং কার্যকর হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। সব সময় সব জায়গাতেই কিন্তু এই কনস্টিটিউশন তৈরি হতে একটা সময় লাগে, সময় ভিত্তিক একটা প্রক্রিয়া। তো এখানেও প্রায় 4 বছর মতো লেগেছিল। তো এই সংবিধানের যে যে বৈশিষ্ট্যগুলো বা বলা যায় বা যে জিনিসগুলোর উল্লেখ করা হয়েছিল তার মধ্যে প্রথম ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। 2টি কক্ষ ছিল। নিম্নকক্ষ ছিল চেম্বার অফ ডেপুটিস, যেটি জনগণের দ্বারা নির্বাচিত ছিল। আর সেনেট ছিল উচ্চকক্ষ, যেটা আংশিক নির্বাচিত এবং আংশিক মনোনীত ছিল। এখানে রাষ্ট্রপতির একটা উল্লেখযোগ্য ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে তিনি 7 বছরের জন্য নির্বাচিত হতেন। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। প্রধানমন্ত্রীর নিয়োগ তিনি করতেন। তিনি প্রয়োজনে সংসদ ভেঙেও দিতে পারতেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ব্যাপার ছিল, তা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ ছিল থাকতো, এবং বাস্তবে দৈনন্দিন প্রশাসন পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতেই দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু এই যে একটা দীর্ঘকাল, এই সময় কিন্তু ফ্রান্সে রাজনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এই 70 বছরে প্রায় 100টিরও বেশি মন্ত্রিসভা গঠন হয়েছিল, অর্থাৎ খুব ঘন ঘন কিন্তু সরকারের পতন ঘটছিল এবং নতুন সরকার গড়ে উঠেছিল। সেই হিসেবে যদি দেখা যায় যে গড়ে প্রতি 7-8 মাসে সরকার পরিবর্তন হয়েছিল। সরি, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে সরকার পরিবর্তন হয়েছিল। এই বারবার সরকার পরিবর্তনের পরে বা মধ্যে দিয়ে যে কয়েকটি প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় উঠে এসেছিল বা সামনে এসেছিল, সেগুলি হচ্ছে রিপাবলিকান পার্টি,
র্যাডিক্যাল রিপাবলিকান পার্টি, বামপন্থী সমাজতান্ত্রিক গোষ্ঠী, রক্ষণশীল ক্যাথলিক দল, জাতীয়তাবাদী দক্ষিণপন্থী দল, অর্থাৎ শেষমেশ বিভিন্ন দলের মধ্যে থেকে এই 5টা পার্টি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় তারা আসছিল। অর্থাৎ যে ক্ষমতায় আসছিল সে কিছুদিন শাসন করছিল, বিরোধী পক্ষ পুনরায় ক্ষমতা গ্রহণ করে সরকার ফেলে দিচ্ছিল, এইভাবে কিন্তু বারবার চলছিল। নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা। এক্ষেত্রে কী করা হয়েছিল, যে এর আগে ধর্মকে কেন্দ্র করে, রাজ্য শাসনকে কেন্দ্র করে প্রায় সময় কিন্তু সরকারের পতন ঘটছিল। সেই হিসেবে এখানে যে জিনিসগুলোকে মাথায় রাখা হয়েছিল বা তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ফলে যে জিনিসগুলোকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছিল বলা যায়, সেক্ষেত্রে নিরপেক্ষতার প্রতিষ্ঠা করা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে কী করা হয়েছিল, ধর্মীয় প্রভাব কমানো হয়েছিল, যেমন রাষ্ট্রীয় বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়, ধর্মীয় প্রতীক অপসারণ করা হয়, পুরোহিতদের শিক্ষাক্ষেত্র থেকে অপসারণ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষক নিয়োগ করা হয়। এক্ষেত্রে 1905 সালে যে আইনটি ছিল এই ধর্মনিরপেক্ষতা প্রয়োগের ক্ষেত্রে, সেটা ছিল সবথেকে উল্লেখযোগ্য। সেখানে রাষ্ট্র ও চার্চের মধ্যে, অর্থাৎ রাষ্ট্রের ওপর চার্চের যে একটা ভূমিকা, সেটাকে ছিন্ন করে দেওয়া হয়েছিল। চার্চ স্টেট সেপারেশন ল যেটাকে বলা হয় 1905 খ্রিস্টাব্দে, এটাকে পাশ করা হয়েছিল। রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ সুবিধা দেবে না, এটা ঘোষণা করা হয়েছিল। ধর্ম ছিল ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে স্বীকৃত, অর্থাৎ কোন ব্যক্তি কিভাবে বা কোন ধর্মকে চুজ করবেন, কোন ধর্ম অবলম্বন করবেন, কীরম ধর্ম আচরণ করবেন, অবশ্যই সেটা অন্যকে ক্ষতি না করে, রাষ্ট্রের ক্ষতি না করে, কাউকে ব্যাঘাত না ঘটিয়ে সেটা নির্দেশ করে দেওয়া হয়েছিল। বিদ্যালয় সহ সামাজিক জীবনে ধর্মীয় প্রভাব ক্রমশ কমিয়ে আনা হয়েছিল। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটা হচ্ছে ড্রেফার্স কাণ্ড। এই ড্রেফার্স কাণ্ডটা খুব উল্লেখযোগ্য তৃতীয় প্রজাতন্ত্রের ক্ষেত্রে। সেটা হচ্ছে এক ইহুদি সেনা অফিসার, যার নাম ছিল অ্যালফ্রেড ড্রেফার্স। তাকে হঠাৎ কোনো কারণবশত মিথ্যা বিশ্বাসঘাতকতার অভিযোগে দণ্ড দেওয়া হয়। এর ফলে ফরাসি অর্থাৎ বা ফ্রেঞ্চের যে কমিউনিটি যারা ছিল, তারা দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। তার ফলে কী হয়েছিল, ফ্রান্সে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে একটা কিন্তু তীব্র বিতর্ক সেই সময়ে দেখা দিয়েছিল। অর্থাৎ যে অফিসার অ্যালফ্রেড ড্রেফার্সকে মানে তিনি দোষ না থাকা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং তিনি ছিলেন জাতিতে ইহুদি। তো এতে কি হয়েছিল, যে মানুষের মনে ধারণা হয়েছিল যে ইহুদিদের ওপরে বিদ্বেষ করা হয়েছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ফ্রান্সে একটা বিশাল গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত পরবর্তী সময়ে দেখা যায় যে ড্রেফার্স তিনি মুক্তি পান এবং তিনি পুনর্বাসন পান। ফরাসি গণতন্ত্রের পরিপক্কতায় এটি কিন্তু একটি খুব বড় ভূমিকা পালন করে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী যে গণতান্ত্রিক যে স্টেপগুলো, সেগুলো কিন্তু নেওয়া হয়েছিল। এই যে ঘটনাটার কথা বললাম, তার একটা প্রতীকী ছবি এখানে দেওয়া হয়েছে। এই যে প্রজাতন্ত্রের যুগ যে বলা হচ্ছে তৃতীয় প্রজাতন্ত্র, এক্ষেত্রে ইউরোপের কিন্তু একটা খুব, বিশেষ করে ফ্রান্সের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, কারণ এই সময় থেকে কিন্তু উপনিবেশ বিস্তারের, অর্থাৎ বিভিন্ন যে ইউরোপিয়ান যে দেশগুলো, তারা কিন্তু কলোনিজম যেটা আছে, উপনিবেশবাদ শুরু করেছিল। আমরা দেখেছি ভারতেও ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ সবাই এসেছিল। তো ব্রিটিশরা তো অনেক প্রথম থেকে থাকলেও ফ্রান্স কিন্তু এই যে একটা স্থিতাবস্থায় এসেছিল, যদিও রাজনৈতিক অস্থিরতা ছিল, কিন্তু তা হলেও কিন্তু তারা কিন্তু ব্রিটিশদের সঙ্গে সমান তালে কিন্তু বিভিন্ন দেশে বলে ভুল হবে, বিভিন্ন মহাদেশে কিন্তু তারা সামুদ্রিক দিক থেকে পাড়ি দিয়েছিল। তো সেক্ষেত্রে প্রধান উপনিবেশ অঞ্চলগুলি যেগুলো ফ্রান্সের ক্ষেত্রে ছিল, সেটা হচ্ছে উত্তর আফ্রিকার আলজেরিয়া, টিউনিসিয়া, মরক্কো, ইন্দোচীনের ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, পশ্চিম ও মধ্য আফ্রিকা, পলিনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলি। এরপরে আসছে প্রথম বিশ্বযুদ্ধ। 1940 বলা হচ্ছে মানে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আছে। তা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কীভাবে এক্ষেত্রে প্রজাতন্ত্রের ক্ষেত্রে ছিল, ফ্রান্সে কিন্তু যুদ্ধের প্রধান শক্তি ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ফ্রান্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও ফ্রান্স যে শক্তি পক্ষ নিয়েছিল, সেক্ষেত্রে সেই শক্তি এতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু ফ্রান্স কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো যখন আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়ব, তখন আমরা সেগুলো ডিটেলসে পড়বো, এখন সেগুলোতে যাচ্ছি না। এবং এই যুদ্ধর
পরের যে পরিস্থিতি, সেক্ষেত্রে যেটা মূল সমস্যা দেখা দিয়েছিল সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট, এবং অর্থনৈতিক সংকট যখনই কোনো রাজ্যে বা দেশে দেখা যায় তার প্রভাব কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অনিবার্য হয়ে পড়ে, যার ফলে রাজনৈতিক বিভাজনও বেড়েছিল। এর মধ্যবর্তী সময় সংকট, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালীন যে সংকটগুলো ছিল। প্রথম কি অর্থনৈতিক সংকট থেকে তাহলে কি দেখা দেবে? অর্থনৈতিক মন্দা দেখা দেবে। রাজনৈতিক অস্থিরতা কি দেখা দিয়েছে? আগের যে রাজনৈতিক দলগুলোর কথা বললাম, সেক্ষেত্রে রক্ষণশীল এবং বামপন্থী জোট সরকারের মধ্যে, অর্থাৎ রক্ষণশীল মানে তারা হবে দক্ষিণপন্থী, আর বামপন্থী তারা হচ্ছে চাইবে সবসময় সেকুলার, সমান। আর যারা রক্ষণশীল তারা চাইবে শ্রেণীবিভক্ত সমাজ। তো এই নিয়ে একটা সবসময় দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দক্ষিণপন্থী ফ্যাসিবাদী দলগুলির ক্রমশ উত্থান ঘটেছিল, কারণ শ্রেণী বিভাজন কিন্তু এলিট শ্রেণীরা বা যারা ধনবান শ্রেণী বা যারা পুঁজিবাদী শ্রেণী তারা কিন্তু সাপোর্ট করতো, তার ফলে দক্ষিণপন্থী দলগুলির উত্থান ক্রমশ হতো। এর ফলে কি হতো? সেকুলারিজম কমে গেলে শ্রমিক অসন্তোষ বাড়বে, আর শ্রমিক অসন্তোষ বাড়ার পেছনে কমিউনিস্ট দলদেরও একটা ইন্ধন ছিল। এর ফলে কিন্তু সামাজিক অস্থিরতাও দেখা দিয়েছে। এই যে তৃতীয় প্রজাতন্ত্র, তার পতন কিভাবে হয়েছিল, যেটা প্রথমেই শুরুতে বললাম যে 1940 খ্রিস্টাব্দে যখন নাৎসি জার্মানির আক্রমণে ফ্রান্স, অর্থাৎ নাৎসি বা জার্মানি ফ্রান্সকে আক্রমণ করে, এবং তার ফলে ফ্রান্সের পরাজয় হয় তার কাছে, এবং তার দ্বারাই তৃতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে। পার্লামেন্ট ভিসি সরকারকে ক্ষমতা দিয়ে দেয়, তারা কার্যত নাৎসিদের অধীনস্থ ছিল, এবং এর মধ্যে দিয়েই কিন্তু ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে। এর পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ঘুরে যায়, এবং তখন পুনরায় কি হয়, তারপরে আবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে। সেটা যখন আবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ব, তার প্রভাব পড়ব, তখন প্রত্যেকটা দেশের ওপরে কী কী প্রভাব পড়েছিল, তার সাথে ফ্রান্সেও কী কী প্রভাব পড়েছিল সেগুলো আমরা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।